দীপ্ত সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দোলা ডলরের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে সংঘর্ষ, আহত অন্তত 15। আবু সাইদ হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত বেরোবির সাবেক উপাচার্য কারাগারে শুরু হলো সাজা কার্যকর। গাইবান্ধার সুন্দরগঞ্জে এক সপ্তাহে কুকুরের কামড়ে 5 জনের মৃত্যু, স্থানীয়দের মাঝে ছড়িয়েছে আতঙ্ক। গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে সাংবাদিক সহ অন্তত 15 জন শিক্ষার্থী আহত হয়েছেন। সকাল 10টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে ত্রিমুখী সংঘর্ষের সূত্রপাত হয়। শিক্ষার্থীদের অভিযোগ, বহিরাগতদের এনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রদল। সংঘর্ষ চলাকালে পুরো ক্যাম্পাস জুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। সরকার সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন ভিসি করে প্রজ্ঞাপন জারির পর তা প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা। নিয়োগ বাতিলের দাবিতে গত বৃহস্পতিবার রাত থেকে তারা ধারাবাহিক বিক্ষোভ কর্মসূচি পালন করেন। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকালে নবনিযুক্ত ভিসিকে লাল কার্ড প্রদর্শনের কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এই সময় ছাত্রদল ও বহিরাগতরা নবনিযুক্ত ভিসিকে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে সংঘর্ষ হয়। দেশে 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 6 শিশুর মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে 1517 জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে গত 15 মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মোট 459 শিশুর মৃত্যু হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী 15 মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 42,092 শিশু। তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে 37,744 শিশু বাড়ি ফিরেছে। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম নিহত আবু সাইদ হত্যা মামলায় 10 বছরের সাজাপ্রাপ্ত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক হাসিবুর রশিদকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার সাজা আজ থেকে কার্যকর হবে। দুপুরে তাকে ট্রাইব্যুনাল 2-এ হাজির করা হয়। শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে হাসিবুর রশিদকে গ্রেপ্তার করে পুলিশ। 9 এপ্রিল আবু সাইদ হত্যা মামলার রায় ঘোষণা করে ট্রাইব্যুনাল। এতে 30 আসামির মধ্যে 2 জনের ফাঁসি, 3 জনের যাবজ্জীবন আর 25 জনের বিভিন্ন মেয়াদে সাজা হয়। অধ্যাপক হাসিবুর রশিদকে 2021 সালের জুনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। জুলাই গণঅভ্যুত্থানের সময় হাসিবুর রশিদ বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের দায়িত্বে ছিলেন। তিনি আত্মগোপনে ছিলেন, দীর্ঘদিন পলাতক ছিলেন। মোহাম্মদপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে গতরাতে গ্রেপ্তার করেছে এবং আজকে আমাদের ট্রাইব্যুনালে উপস্থিত করানো হয়েছে। মাননীয় ট্রাইব্যুনাল 2 ওনাকে সাজা পরোয়ানা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেছে। উনি আজকে থেকে সাজাপ্রাপ্ত আছেন এবং সাজা ভোগ করবেন। গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি পাগলা কুকুরের কামড়ে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটেছে। এক সপ্তাহে মৃত্যু হয়েছে 5 জনের। স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন না পাওয়ায় স্থানীয়দের মধ্যে জলাতঙ্কের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত কয়েকদিনে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নে একটি পাগলা কুকুরের কামড়ে 5 জন মানুষ মারা গিয়েছেন। চিকিৎসাধীন রয়েছে অন্তত 20 জন। ফলে এই এলাকাতে এখন সাধারণ মানুষের মাঝে একটি ভীতি তৈরি হয়েছে। পাশাপাশি এই এলাকার সাধারণ মানুষরা মৃত্যু ব্যক্তি এবং জলাতঙ্ক রোগে আক্রান্ত ব্যক্তিদের বাসাতে যেতে কিন্তু অনেকে ভয় করছেন। পাগলা কুত্তে কামড়াচ্ছে আমার মারে, মানে আক্রান্ত কুত্তে আসে যখন বুকে কামড়াইছো তখন আমার ছেলে একটা নাটি দিয়ে বাইরে হয়েছে। এই লোকগুলো যে ক্ষতিগ্রস্ত হয়ে আছে, আরো আতঙ্কের মধ্যে লোক আছে, মহল থেকে একটা খোঁজ খবর নিবি কি দেখাশোনা করে লোকগুলো বিষয় পাশে দাঁড়াইবে। হঠাৎ জন্য এরকম মহামারী আমরা যেমন দেখি নেই। আমরা এখন
ঘর থেকে বাইরে ভয় পাচ্ছি। গত কয়েকদিন আগে যে মা তার 3 সন্তানকে পরম যত্ন এবং লালন পালন করেছিলেন, সেই মা কিন্তু কুকুরের কামড়ে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে গতকাল মারা গিয়েছেন। তার 3 পুত্র এখন মা হারানোর বেদনা এবং শোকে কাতর হয়ে তার যে কবরটি রয়েছে সেই কবরের পাশে তারা এখন দাঁড়িয়ে আছেন। আমি একটু শুনবো তাদের কাছে সেই কথা। আপনার মা আসলে কিভাবে মারা গেল একটু বলবেন? আমার মা গোসল করে আসতে ধরছে, একটা পাগলা কুকুর এসে আমার মাকে প্রথমে আক্রমণ করছিল নাকে আক্রমণ করার পরে মা ঝাড়া দিছে, পড়ে গেছে। আবার নেক্সট টাইম আবার এসে এই চোখের এই জায়গায় আক্রমণ করছে, এটা পুরোটাই ছিঁড়ে নিচ্ছে। ছিঁড়ে নেওয়ার পরে আমার চাচা ইমার্জেন্সি ভাবে গাইবান্ধায় নিয়ে যায়, কিন্তু গাইবান্ধায় কুকুরের ভ্যাকসিন না থাকার ফলে আবার ওখান থেকে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়ার পরে ওখানেও ভ্যাকসিন পাই না, আমরা সঠিক চিকিৎসা পাই না। যেখানে এতগুলা লোককে একটা পাগল কুকুর আহত করলো এবং মারা গেল, তাৎক্ষণিকভাবে আমরা তারা সুচিকিৎসা পায়নি। বর্তমানে হাসপাতালে ভ্যাকসিন সরবরাহ নেই বলতে যেটা সরবরাহ এসেছিল সেটি শেষ হয়ে গেছে। সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নে একটি পাগলা কুকুরের কামড়ে যে 5 জন মানুষ মারা গিয়েছিল, পরবর্তী সময়ে কিন্তু সেখানকার সাধারণ মানুষেরা আতঙ্কিত হয়ে সেই পাগলা কুকুরটিকে পিটিয়ে মারে। আক্রান্ত রোগীর পরিবারের সদস্য এবং এই এলাকার মানুষের অভিযোগ, যথাসময়ে টিকা না পাওয়ার কারণে কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে এই সকল মানুষরা মারা যাচ্ছেন। গাইবান্ধার কঞ্চিবাড়ি থেকে আতোয়ার রহমান রানা, দীপ্ত সংবাদ। শরীয়তপুর সদর হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন চিকিৎসক, নার্স ও কর্মচারীরা। মানববন্ধন থেকে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। বক্তারা বলেন, গত শুক্রবার এক রোগী মৃত্যুর পর শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক ডাক্তার নাসির ইসলাম ও দায়িত্বরত আনসার সদস্যদের উপর হামলা চালায় রোগীর স্বজনরা। হামলায় গুরুতর আহত ওই চিকিৎসক বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় 11 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 50 জনকে আসামি করে মামলা হয়েছে। পুলিশ এখন পর্যন্ত মাত্র 6 জনকে গ্রেপ্তার করেছে। সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও বিএনপির নেতা মিজানুর রহমান সিনহার জানাজা সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে অংশ নেন। প্রধানমন্ত্রী ছাড়াও মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্য এবং বিএনপি নেতাকর্মীরা জানাজায় উপস্থিত ছিলেন। মিজানুর রহমান সিনহার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। শোক বার্তায় তিনি বলেন, দেশের রাজনীতি ও স্বাস্থ্য খাতে মিজানুর রহমান সিনহার অবদান স্মরণীয় হয়ে থাকবে। শনিবার ভোরে সিঙ্গাপুরের একটি হাসপাতালে 82 বছর বয়সে তিনি মারা যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হবিগঞ্জ থেকে সিলেট রুটে বাস চলাচল বন্ধ রয়েছে, এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। হবিগঞ্জ বাস মালিক সমিতির নেতারা জানান, কয়েকদিন আগে মৌলভীবাজারের কিছু বাস শ্রমিক শেরপুর সেতু এলাকায় হবিগঞ্জের কয়েকটি বাস আটকে দেয়। এ নিয়ে 2 জেলার বাস মালিক সমিতির লোকজনের বৈঠকে বিষয়টি সমাধান হলেও শুক্রবার সকালে আবারও হবিগঞ্জের বাস আটকে দেয় মৌলভীবাজারের শ্রমিকরা। এর প্রতিবাদে আজ সকাল থেকে ধর্মঘট পালন করছে হবিগঞ্জ বাস মালিক সমিতি। মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে একটি বাড়ির সামনে থেকে বোমা সদৃশ বস্তু, চিরকুট ও সাদা কাপড় উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের হাজিপাড়া এলাকার ফজলুর রহমানের বাড়ির সামনে একটি পলিথিন ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা ব্যাগের ভেতরে লাল টেপে মোড়ানো বোমা সদৃশ বস্তু, একটি চিরকুট ও সাদা কাপড় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামতগুলো উদ্ধার করে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, উদ্ধার বস্তুগুলো পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। কোরবানির ঈদ সামনে রেখে সারা দেশে জাল টাকা তৈরি চক্রের সদস্যরা সক্রিয় হয়ে উঠেছে। এই অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ অভিযান চালাচ্ছে। ব্যক্তি পর্যায়ে জাল নোট নিয়ে প্রতারিত হওয়ার ঠেকাতে সচেতন হওয়ার পরামর্শ পুলিশের।
ঈদ এলেই বছরের অন্যান্য সময়ের তুলনায় বাজারে বেশি ছড়িয়ে পড়ে জাল টাকা। সামনেই কুরবানির ঈদ। এ সময়ে অনেকে ভ্রাম্যমাণ দোকান থেকে নতুন টাকা কেনেন, কিন্তু সেই টাকা যে জাল নয় তার নিশ্চয়তা কোথায়? এটা তো আমরা ঠিক পাই, জাল দিতে পারবো না। ওটা ঠিক না পারলে তো আমার চালানই থাকবে না। দেখা গেছে 2-4-6 মাসে আমার চালান শেষ। ওটা ঠিক পাই। গুলিস্তানে ওপেন ব্যবসা, ওপেনই, এদের কোনো দুর্নীতি নাই, হয়তো দামে 10 টাকা বেশি, এটাই। মাগুরার ছেলে রেয়াজুল হক কোরবানির ঈদ উপলক্ষে রাজধানীর গুলিস্তানে এসেছেন নতুন টাকা কিনতে। এখান থেকে নিলে গুলিস্তানে থেকে আমি আসছি, কিন্তু অনেক দূর থেকে। আমার বাসা হচ্ছে মাগুরা, তো এখানে আসছিলাম টাকা নেওয়ার উদ্দেশ্যে আসছি। এটা হচ্ছে ঈদের সময় একটা সেলামে দেওয়া বাচ্চাদের বা অন্যান্য সেলামে, সেক্ষেত্রে নতুন টাকা দিলে আর কি তার খুশি হয় আর কি। সাধারণত অনেকেই জাল টাকা চেনেন না। কিভাবে বুঝবেন আপনার হাতের টাকা জাল কিংবা আসল? চলুন জেনে নেই আসল এবং জাল টাকার পার্থক্য। বাংলাদেশে এই ব্রোকাররা এমন কোনো মেশিন তৈরি করতে পারে না যেটা টাকশাল তৈরি করে। সেটা হচ্ছে টাকার বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য আছে। আমি সব কিছু বাদ দিলাম, শুধুমাত্র আমার এই আঙ্গুলটা এই যে লেখার উপর দিয়ে এমনি করে আলতোভাবে বুলালাম। বুলালে আপনার হাতটাও আনেন, এই যে দেখেন এখানে পার্থক্য বোঝা যাবে, উঁচু নিচু বোঝা যাবে, আপনার হাতে বাজবে। এই যে এর মধ্যে জলছাপা আছে, জলছাপাটা তৈরি করতে পারে, এটাও মুখ্য বিষয় না। তো টাকার অনেক বৈশিষ্ট্য আছে। তারপরে একটা কাগজ ধরলে বুঝতে হবে যে টাকার মধ্যে লেদার থাকে, তো শুধু কাগজ যেটা ওইটা এটার মধ্যে এতটা হার্ড হবে না। ঈদকে সামনে রেখে এরই মধ্যে সারা দেশে জাল টাকা ছড়িয়ে দিতে সক্রিয় চক্রের সদস্যরা। সম্প্রতি রাজধানীর উত্তরা ও গাজীপুরে অভিযান চালিয়ে জাল টাকা তৈরির সরঞ্জাম ও জড়িতদের গ্রেপ্তার করেছে পুলিশ। এ ধরনের অভিযান আরও চলবে বলে জানায় আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের ডিএমপির পক্ষ থেকে, হাট কমিটির পক্ষ থেকে এবং বিভিন্ন ব্যাংকের বুথ সেখানে বসবে। সেখানে কিন্তু জাল টাকা শনাক্তকারী মেশিন সহ বুথ প্রতিষ্ঠিত হবে এবং সেখানে এই যারা গরু কেনাবেচা করবে তারা কিন্তু টাকাগুলি সেখানে চেক করে নিতে পারবে। কোনো ব্যক্তি যদি জেনে শুনে জাল নোট তৈরি করেন তবে তার যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং সেই সাথে অর্থদণ্ডের বিধান রয়েছে দেশের প্রচলিত আইনে। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার কেওয়াইস্টেল চট্টগ্রাম সংবাদ। বিশ্বের পঞ্চম সর্বোচ্চ পর্বত মাউন্ট মাকালু জয়ী পর্বতারোহী বাবর আলীর ঐতিহাসিক সাফল্য তুলে ধরে চট্টগ্রামে সংবাদ সম্মেলন করা হয়েছে। রবিবার সকালে সম্মেলনে জানানো হয় ২৭,৮০৮ ফুট উচ্চতার মাউন্ট মাকালু বিশ্বের পঞ্চম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। মহাকালো অর্থবোধক এই শৃঙ্গে সফল আরোহণের মাধ্যমে নতুন ইতিহাস গড়েছেন বাবর আলী। এর আগে তিনি এভারেস্ট, লোৎসে, অন্নপূর্ণা ও মানাসলু পর্বতেও সফল অভিযান সম্পন্ন করেন। এই সময় অভিযানের বিভিন্ন চ্যালেঞ্জ, প্রস্তুতি ও সাফল্যের পেছনের গল্প তুলে ধরেন বাবর আলী। ওয়াইল্ডেস্ট ড্রিম আছে কোনো একটা মাউন্টেন যেটা আনক্লাইম্ড, এখনো পর্যন্ত পৃথিবীর কারো পা পড়েনি। ইন্ডিয়ান হিমালয়তে এরকম অনেকগুলো মাউন্টেন আছে, এখন হয়তো হাইটে অনেক ছোট। তো এইরকম কোনো একটা মাউন্টেনে যাওয়ার ইচ্ছা আছে। হয়তো মেবি সামডে যে লোকজন বলতে পারে যে আচ্ছা সাম বাংলাদেশি পিপল ক্লাইম্ব দেয়ার। সীতাকুণ্ডর জঙ্গল সলিমপুরে পুলিশের ট্রেনিং সেন্টার করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম। রবিবার চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে মতবিনিময় সভায় তিনি এই কথা জানান। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে অপরাধীদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত জঙ্গল সলিমপুরে স্থায়ীভাবে প্রশাসনের নিয়ন্ত্রণে রাখতে সেখানে পুলিশ ট্রেনিং সেন্টার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া অস্ত্র ও মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির কথা জানান তিনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধে অনেকটা সুবিধাজনক অবস্থানে থাকায় হরমুজ প্রণালীতে নৌযানের পাশাপাশি সাবমেরিন কেবল থেকেও টোল আদায় করতে চায় ইরান। আন্তর্জাতিক গণমাধ্যম এই সংক্রান্ত খবর দিয়েছে। সাবমেরিন কেবল কোম্পানিগুলো মাছ পরিশোধ করতে না চাইলে তেহরান সংযোগ বিচ্ছিন্ন করে দিতে পারে, ফলে ইন্টারনেট সেবায় নেমে আসবে বিপর্যয়।
বিভিন্ন দেশের পণ্যবাহী জলযানের 5 ভাগের 1 ভাগ পারাপার হয় হরমুজ প্রণালী দিয়ে। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের সময় এই প্রণালী অবরোধ করে বেশ লাভবান হয়েছে তেহরান। এবার স্থায়ীভাবে ফি ধার্য করতে চায় তারা। হরমুজের তলদেশে থাকা সাবমেরিন কেবলের মাধ্যমে যে ইন্টারনেট সরবরাহ করা হয় তা ব্যবহার করে এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশ। গুগল, মাইক্রোসফট, মেটা এবং অ্যামাজনের মতো বড় বড় জায়ান্ট হরমুজ প্রণালী ব্যবহার করে। বিশেষজ্ঞরা বলছেন, যদি সাবমেরিন কেবল বিচ্ছিন্ন করে দেয় তাহলে মারাত্মক সংকটে পড়বে বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থা। ইন্টারনেটের গতি কমার পাশাপাশি ব্যাহত হবে ব্যাংকিং কার্যক্রম, সামরিক যোগাযোগ, কৃত্রিম বুদ্ধিমত্তার ক্লাউড অবকাঠামো। একই সঙ্গে আরব দেশগুলোর আমদানি রপ্তানিও ব্যাহত হতে পারে ব্যাপকভাবে। ভারত, সিঙ্গাপুর সহ এশিয়ার বেশ কয়েকটি দেশ কোটি কোটি ডলারের ক্ষতির মুখে পড়বে। হরমুজের পাশাপাশি লোহিত সাগর নিয়ন্ত্রণে একচ্ছত্র আধিপত্য ইরান সমর্থিত হুথিদের। ইয়েমেন ভিত্তিক এই গোষ্ঠীও একই রকম শর্ত আরোপ করতে পারে বাবেল মানদেব প্রণালীতে। এর ফলে সংকট মারাত্মক আকার ধারণ করবে। 2024 সালে হুথি যোদ্ধাদের হামলায় একটি জাহাজ ডুবে যাওয়ায় সে সময় 3টি সাবমেরিন কেবল ছিঁড়ে যায়। এর ফলে ওই অঞ্চলে শতকরা প্রায় 25 ভাগ ইন্টারনেট সরবরাহ ব্যাহত হয়। আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী কোনো দেশের জলসীমায় স্থাপিত তার বা পাইপলাইনের জন্য ফি নিতে পারবে ওই দেশ। ইরান এই কনভেনশনে সই করলেও পরে তা অনুমোদন দেয়নি বিপ্লবী সরকার। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তাকক্ষ। আফ্রিকার ডিআর কঙ্গো ও উগান্ডায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাস পরিস্থিতিকে জনস্বাস্থ্য বিষয়ক আন্তর্জাতিক জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আজ ঘোষণা দিয়েছে সংস্থাটি, বলেছে প্রতিবেশী দেশগুলোতে ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে, তবে পরিস্থিতি এখনও বৈশ্বিক মহামারী ঘোষণার অবস্থায় পৌঁছায়নি। এদিকে জাতিসংঘ এক বিবৃতিতে বলেছে, শনিবার পর্যন্ত কঙ্গোর পূর্বাঞ্চলীয় ইতোরি প্রদেশে অন্তত 80 জনের সন্দেহজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, 1976 সালে কঙ্গোতে প্রথম ইবোলা শনাক্ত হওয়ার পর এটি এই রোগের 17তম প্রাদুর্ভাবের ঘটনা। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে সংঘর্ষ, আহত অন্তত 15। আবু সাইদ হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত বেরোবির সাবেক উপাচার্য কারাগারে, শুরু হলো সাজা কার্যকর। গাইবান্ধার সুন্দরগঞ্জে এক সপ্তাহে কুকুরের কামড়ে 5 জনের মৃত্যু, স্থানীয়দের মাঝে ছড়িয়েছে আতঙ্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন সন্ধ্যা 6:40। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।